শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 27 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিধানসভায় হাতে সুপারি নিয়ে সরব বিধায়ক জুবাইর এনাম মজুমদার। স্থানীয় চাষিদের সমস্যা তুলে ধরলেন, চাইলেন এসওপি। শিলচরে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট, তদন্তে পুলিশ। শিবসাগরে ভয়াবহ বন্যার ক্ষত এখনো তাজা, ঘরহারা হাজারো পরিবার পুনর্বাসনের অপেক্ষায়। মদ্যপ জামাতার হাতে শ্বশুর খুন, গ্রেপ্তার। বিধানসভা ও লোকসভা ভোটে লড়ার ন্যূনতম বয়স 21 করার দাবি, বিশেষ প্রস্তাব আনছে তেলেঙ্গানা সরকার। গঙ্গার উপর নৌকায় চিকেন বিরিয়ানি খাওয়া অপরাধ নয়, মুসলিম ছাত্রদের গ্রেফতার নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির। আন্দোলন শেষ, যন্তর মন্তরে আবর্জনার পাহাড়, সরাতে হবে 60 মেট্রিক টনেরও বেশি বর্জ্য। 3 বোনকে অগ্নিসাক্ষী রেখে বিয়ে উত্তরপ্রদেশের যুবকের, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক। এবং সর্বশেষ খবরটি হলো নিজের ভাবমূর্তি বাঁচানোর জন্যই পরীক্ষা প্রণালীর শুদ্ধিকরণে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছেন নরেন্দ্র মোদী। আগের কমিটির 101 সুপারিশ এখনো হিম করে খুচা কংগ্রেসের। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম বিধানসভার অধিবেশনে হাতে স্থানীয় সুপারি নিয়ে রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে সরব হলেন বিধায়ক জুবাইর এনাম মজুমদার। স্থানীয় সুপারি চাষীদের স্বার্থ রক্ষার দাবিতে তিনি সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেন এবং সুপারি খাতকে সুরক্ষিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও দেন। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জুবাইর এনাম মজুমদার বলেন, স্থানীয় সুপারির জন্য এখনো কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি প্রণয়ন করা হয়নি। তার দাবি, সুস্পষ্ট নীতির অভাবে রাজ্যের সুপারি চাষিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি প্রশ্ন তুলেন, সরকার কেন বার্মিজ সুপারি রাজ্যে প্রবেশ করতে দিচ্ছে। তার অভিযোগ, বিদেশি সুপারির অনিয়ন্ত্রিত প্রবেশের ফলে স্থানীয় বাজারে আসামের সুপারি চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ন্যায্য দাম পাচ্ছেন না। শুধু তাই নয়, নানা ভয় দেখিয়ে সিন্ডিকেট টাকাও আদায় করছে গরিব চাষিদের কাছ থেকে। বলেন, বার্মিজ সুপারি রুখতে প্রশাসন ব্যর্থতার খেসারত দিচ্ছেন কৃষকরা। বিধায়ক বলেন, সুপারি চাষ করে অনেকে সন্তানের বিয়ে, পড়াশোনা ও প্রয়োজনীয় খরচ বের করেন। এছাড়াও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে স্থানীয় সুপারির ভূমিকা উল্লেখযোগ্য। বলেন, কৃষকদের স্বার্থে এসওপি করা হোক। বিধায়ক আরও দাবি করেন, সুপারি শিল্পের উন্নয়ন, বিপণন ও চাষিদের স্বার্থ রক্ষার জন্য একটি স্বতন্ত্র সুপারি বোর্ড গঠন করা জরুরি। পাশাপাশি অবৈধভাবে বার্মিজ সুপারি যাতে রাজ্যে প্রবেশ করতে না পারে সেজন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনেরও দাবি জানান তিনি। হাতে স্থানীয় সুপারি নিয়ে বিধানসভায় তার এই ব্যতিক্রমী প্রতিবাদ রাজ্যের সুপারি চাষিদের দীর্ঘদিনের সমস্যাকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের। পরবর্তী খবরটি হলো, শিলচর শহরের বিবেকানন্দ রোডের 23 নম্বর লেন এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা নিশীথেশ দাসের বাড়িতে রবিবার ভোরে চুরের দল হানা দিয়ে নগদ অর্থ, কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনায় শিলচর তারাপুর আউটপোস্টে একটি মামলা দায়ের হয়েছে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে চুরিরা মূল বাড়ির পাশাপাশি নিজ তলার ভাড়াটিয়ার অংশেও প্রবেশ করে বলে জানা গেছে। আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা। আজ সকালে বাড়ির জল দিতে এসে এক মহিলা বাড়ির দরজা খোলা এবং জানালার গ্রিল খোলা অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জানান। খবর পেয়ে এলাকাবাসী নিশীথেশ দাসের আত্মীয় এবং প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভিতরে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারাপুর আউটপোস্টে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এদিকে প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শহরে ক্রমবর্ধমান চুরির ঘটনা রোধে পুলিশি টহল আরও জোরদার করারও আহ্বান জানান তিনি। পরবর্তী খবরটি হলো, শিবসাগরে ভয়াবহ বন্যার ক্ষত এখনো তাজা, গড়হারা হাজারো পরিবার পুনর্বাসনের অপেক্ষায়। আসামের ঐতিহাসিক শহর শিবসাগরে বন্যার জল ধীরে ধীরে নেমে গেলেও হাজার হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ যেন এখনই প্রকৃত অর্থে শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অসংখ্য মানুষ ঘরবাড়ি, সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম সন্তা গ্রামের 22 বছর বয়সী মোহিনী মল্লিক বলেন, কিছুই বাঁচানোর সময় পাইনি,
প্রাণ নিয়ে দৌড়ে পালাতে হয়েছে। এখন আমাদের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, রাস্তার ধারে থাকতে হচ্ছে। খাবার, পানীয় জল, পোশাক ও ঔষধের তীব্র সংকট রয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও অন্য জেলার মানুষ সাহায্য করলেও প্রশাসনের কাছ থেকে এখনো পর্যন্ত সহায়তা পায়নি। আরও এক বাসিন্দা জানান, স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত 15 বছর লেগে যাবে। বন্যা আমাদের 5 মিনিট সময়ও দেয়নি। সবকিছু হারিয়ে এখন কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। এক সময়ের আহোম সাম্রাজ্যের রাজধানী শিবসাগরে এমন ধ্বংসযজ্ঞ গত কয়েক দশকে কেউ দেখেননি। জেলা প্রশাসনের মতে গত 50 বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা। জেলা কমিশনার মৃদুল যাদব জানান, বন্যায় জেলার 3টি রাজস্ব চক্রের অন্তর্গত 301টি রাজস্ব গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় 4 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার মধ্যে নাজিরা ও শিবসাগর বিধানসভা এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তী খবরটি হলো, গঙ্গার উপর নৌকায় চিকেন বিরিয়ানি খাওয়া অপরাধ নয়, মুসলিম ছাত্রদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির। গঙ্গার উপর নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য মুসলিম ছাত্রদের গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনার তীব্র সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়া। ভোপালের ন্যাশনাল ল ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের বিচারপতি জিপি সিং স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি ভুইয়া বলেন, গঙ্গার উপর মুরগির মাংস খাওয়া নিষিদ্ধ করে এমন কোনো আইন দেশে নেই। এমন একটি ঘটনার জন্য কয়েকজন যুবককে 3 মাস জেলে কাটাতে হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে উত্তরপ্রদেশের বারাণসীতে নৌকায় ইফতার করার সময় 14 জন মুসলিম যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 298 ও 299 ধারা সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, জন উপদ্রব সৃষ্টি এবং জল দূষণ প্রতিরোধ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অভিযোগকারীদের দাবি ছিল, ওই যুবকরা মুরগির বিরিয়ানি খাওয়ার পর হাড় ও খাবারের উচ্ছিষ্ট গঙ্গায় ফেলে দেন, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র গঙ্গার মর্যাদাকে আঘাত করে। এই প্রসঙ্গে বিচারপতি ভুইয়া বলেন, গণতন্ত্রের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার নাগরিকদের মৌলিক স্বাধীনতা, কিন্তু বর্তমানে সাধারণ ভিন্ন মতকেও অপরাধ হিসেবে দেখা হচ্ছে। তার কথায়, মত প্রকাশ এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার নাগরিকের মৌলিক অধিকার। বিতর্ক ও ভিন্নমতি গণতন্ত্রের প্রাণ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন স্বাভাবিক কর্মকাণ্ডকেও অপরাধে পরিণত করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 25 থেকে কমিয়ে 21 বছর করার দাবিতে বিশেষ প্রস্তাব আনতে চলেছে তেলেঙ্গানা সরকার। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, যুব সমাজকে রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মতে, দেশের ভবিষ্যৎ গ্রহণে তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা জরুরি। বর্তমানে স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচনে 21 বছর বয়সী প্রার্থী হওয়া গেলেও বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ন্যূনতম বয়স 25 বছর হতে হয়। এই নিয়ম পরিবর্তনের দাবিতেই তেলেঙ্গানা বিধানসভায় একটি প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও বিষয়টি রাজ্যের এখতিয়ারের মধ্যে নয়, এক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদে আইন পাশ করানো প্রয়োজন। অগাস্টের শুরুতে বিশেষ অধিবেশন ডেকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন রেবন্ত রেড্ডি। বিধানসভায় প্রস্তাব গৃহীত হলে তা প্রধানমন্ত্রীকে পাঠানো হবে। তার দাবি, দেশের প্রায় 30% মানুষ নবীন প্রজন্মের হলেও সংসদে তাদের প্রতিনিধিত্ব অত্যন্ত কম, তাই তরুণদের আইন প্রণয়নের সুযোগ দেওয়ার সময়ের দাবি। রেবন্ত রেড্ডির বক্তব্য, বিশ্বের বহু দেশে 18 কিংবা 21 বছর বয়সেই রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক পদে পৌঁছানোর সুযোগ রয়েছে। ভারতে যখন 21 বছর বয়সেই তরুণ তরুণীরা প্রশাসনে উচ্চ পদে যোগ দিয়ে দেশের দায়িত্ব নিতে পারেন, তখন তাদের নির্বাচনী লড়াই জনপ্রতিনিধি হওয়ার সুযোগ থেকেও বঞ্চিত করা উচিত নয়। উল্লেখ্য, ভারতে বর্তমানে 18 বছর বয়সে ভোটাধিকার মিললেও সাংসদ বা বিধায়ক নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর। অন্যদিকে রাজ্যসভার সদস্য হতে হলে বয়স অন্তত 30 বছর হতে হয়। এই ব্যবস্থায় পরিবর্তন আনতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সংসদের হাতে। পরবর্তী খবরটি হলো, 3 বোনকে অগ্নিসাক্ষী রেখে বিয়ে উত্তরপ্রদেশের যুবকের, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক। 3 বোনের কীর্তিতে অবাক নেট পড়া। উত্তরপ্রদেশের আমরোহার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল চর্চা চলছে। সেখানকার এক মন্দিরে 3 বোন একসঙ্গে একই যুবককে বিয়ে করেছেন। এই ঘটনার ভিডিও নেট পড়ায় ছড়িয়ে পড়ার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, দাউরিয়া গ্রামের বাসিন্দা ওই 3 তরুণীর নাম সরোজ, সাবিত্রী ও সন্তোষ। তারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কন্টেন্ট তৈরি করতেন। তাদের সঙ্গেই ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন বিকাশ নামের এক যুবক।
পরিবারের পক্ষ থেকে যখন 3 বোনের আলাদা জায়গায় বিয়ের তোড়জোড় শুরু হয় তখন বিপত্তি বাধে। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া এই 3 বোন কিছুতেই একে অপরের থেকে আলাদা থাকতে রাজি ছিলেন না। তাদের দাবি আলাদা থাকতে হবে জেনে তারা আত্মহত্যার কথা পর্যন্ত ভেবেছিলেন। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে তারা 3 জন মিলেই ওই ক্যামেরাম্যানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। স্থানীয় একটি চামুন্ডা মন্দিরে লুকিয়ে তাদের এই বিয়ে হয়। 3 তরুণীর বক্তব্য, প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক এবং সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আবেদন জানিয়েছেন সোশ্যাল মিডিয়া কটূক্তি ও ট্রোল বন্ধ করার। সরোজ বর্তমানে বিটেকের ছাত্রী, সাবিত্রী ও সন্তোষ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। বিকাশের দাবি, 3 তরুণীর সম্পর্কের গভীরতা বুঝে তিনি তাদের প্রস্তাবে রাজি হয়ে যান। তিনি কাউকে কষ্ট দিতে চাননি। ভিডিওগুলি অমরুহার হাসানপুরের মা চামুন্ডা মন্দিরে তোলা হয়েছে বলে দাবি করা হলেও মন্দির কর্তৃপক্ষ সেই দাবি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ওই সময় মন্দিরের সংস্কারের কাজ চলছিল, কোনো পুরোহিত বা কর্মী উপস্থিত ছিলেন না, ফলে সেখানে এমন কোনো বিয়ের অনুষ্ঠান হয়েছে বলে তাদের জানা নেই। ঘটনাটি সামনে আসতেই আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী কোনো হিন্দু ব্যক্তি জীবিত স্ত্রী বা স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে পারেন না। আইনের 5 নম্বর দ্বারা স্পষ্ট বলা হয়েছে, বৈধ হিন্দু বিবাহের শর্তগুলির অন্যতম হল বিয়ের সময় কোনো পক্ষেরই জীবিত স্বামী বা স্ত্রী থাকা চলবে না। এই নিয়ম ভঙ্গ করলে সেই বিয়ে আইনত বাতিল বলে গণ্য হতে পারে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার বা বিএনএস-এর 82 নম্বর দ্বারা অনুযায়ী বহু বিবাহ ফৌজদারি অপরাধ। এক্ষেত্রে ঠিক কি হবে তা বোঝা যাচ্ছে না। পরবর্তী খবরটি হলো, নিজের ভাবমূর্তি বাঁচানোর জন্যই পরীক্ষা প্রণালীর শুদ্ধিকরণে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছেন নরেন্দ্র মোদী, এমনটাই দাবি কংগ্রেসের। বিরোধী দলের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এদিন প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছেন 2024 সালে ঠিক একইভাবে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। সেবারও নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ব্যাপক অভিযোগ উঠে। রমেশ বলেছেন, সে সময় ডক্টর কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিলেন প্রধানমন্ত্রী। সেই কমিটি সরকারের কাছে 101টি সুপারিশ জানিয়েছিল, কিন্তু এই সুপারিশগুলোর বাস্তবায়ন এখনও করে উঠতে পারেনি মোদী সরকার। অথচ 2024-26 সারা দেশে আরও বেশ কয়েকটি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে গেছে। রমেশের অভিযোগ, কেন্দ্র সরকার এখনও ন্যাশনাল টেস্টিং এজেন্সির কোনো স্থায়ী ডিরেক্টর নিয়োগ করতেও পারেনি। এবার নিট ইউজির প্রশ্নপত্র ফাঁসের বিরোধিতায় সারা দেশ জুড়ে তরুণ প্রজন্মের আন্দোলন শুরু হওয়ার পরই চাপে পড়ে যান নরেন্দ্র মোদী। এই অভিযোগ করে জয়রাম রমেশ বলেছেন, সরকারের ব্যর্থতা প্রকাশ্যে এসে গিয়েছে, প্রশ্নের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি। ফলে 2 বছর আগের কমিটির সুপারিশ শিখে তুলে মোদী এখন নিজের মুখ বাঁচাতে আরও একটি কমিটি গড়ছেন। পরবর্তী খবরটি হলো, বরপেটা রোড সংলগ্ন বিলাসীপাড়া এলাকায় সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিজের শ্বশুরকে খুন করেছেন। নিহতের নাম কাশেম আলী, অভিযুক্ত জামাতার নাম জহর আলী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাত প্রায় 1:30 জহর আলী মদ্যপ অবস্থায় শ্বশুরের বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করেন। এ সময় শ্বশুর কাশেম আলী বাধা দিতে উৎক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার আঘাত করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই কাশেম আলীর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে আটক করে বরপেটা রোড থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত জহর আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল পৌঁছে বৈজ্ঞানিক তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের সন্দেহ, তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।